প্রিয় দর্শক, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল। কেমন কাটছে তোমাদের সময়ে? আমার বিশ্বাস প্রত্যেকেই দারুণ সুস্থ ও সতেজ রয়েছে। আমরা আজ যে সিনেমার কাহিনী নিয়ে বিস্তারিত জানতে চলেছি তার শিরোনাম হল ফিউরিয়াস। বর্তমানে এই ছবিটি সমগ্র বিশ্বময় একেবারে আলোচনার শীর্ষে, ট্রেন্ডিংয়ের একেবারে কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে। আর বলাই বাহুল্য, এটি একটি তীব্র গতির দুর্ধর্ষ সিনেমা। এর আখ্যানভাগ প্রচলিত অন্যান্য সিনেমার চেয়ে বেশ খানিকটা আলাদা ধরনের, বলা যায় সম্পূর্ণ ভিন্ন স্বাদের। কারণ এর মূল নির্মাণশৈলী গভীর এক রহস্য আর সাসপেন্সের উপর দাঁড় করানো। ঘটনাটি শুরু হয় এভাবে। এক তরুণী, বয়সে এখনও বেশ কাঁচা, রাস্তার উপর দিয়ে হেঁটে চলেছিল। হঠাৎ এক আহত কিশোর তার সামনে এসে একান্ত ব্যাকুল কণ্ঠে সাহায্যের জন্য আর্তি জানায়। সে বলে তার বোন প্রচণ্ড জখম হয়ে পড়ে আছে, তাকে প্লিজ বাঁচাতে হবে। এই করুণ প্রার্থনায় সাড়া দিয়ে মেয়েটি যখন তাকে সহায়তা করতে উদ্যত হল, ঠিক তখনই ওই অবস্থানে ওত পেতে থাকা কিছু মানব পাচারকারী তাকে অতি ধূর্ততার সঙ্গে অপহরণ করে বসল। তারা তাকে হেঁচকা টানে একটি ট্রাকের মধ্যে তুলে নিয়ে সেখান থেকে চম্পট দিতে আরম্ভ করল। কিন্তু এই সম্পূর্ণ ঘটনাক্রমটি দূর থেকে সচক্ষে প্রত্যক্ষ করছিলেন মেয়েটির বাবা। সেই পিতা তার একান্ত রক্তের সম্পর্কের সন্তানটিকে দুর্বৃত্তদের নখর থেকে ছিনিয়ে নেওয়ার জন্য রীতিমতো পাগলপাড়া বেপরোয়া হয়ে ওঠেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গুন্ডারা তাকে প্রচণ্ড এক ধাক্কায় ট্রাক থেকে ছুঁড়ে ফেলে দেয় মাটিতে। সেই নিষ্ঠুর আঘাত সত্ত্বেও তিনি দমে যাননি, ঘাত সত্ত্বেও তিনি দমে যাননি। বুক ফাটা আর্তনাদ নিয়ে ট্রাকের পেছনে পেছনে প্রাণপণ দৌড়াতে থাকেন। কিন্তু তখনই এক ভয়ঙ্কর দৃশ্যপটে একটি ছুটন্ত গাড়ি তীব্র বেগে ছুটে এসে তাকে ভয়ানকভাবে ধাক্কা দেয়। আর তাতেই সেই অসহায় পিতা তার আদরের মেয়েকে সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেন। কিন্তু এই হৃদয়বিদারক ঘটনার পর সেই মানুষটি আর 5 জন সাধারণ মানুষের মতো থাকেন না। তিনি এক উন্মাদনায় পড়তে থাকেন। মেয়েকে উদ্ধারের বাসনা পরিণত হয় প্রবল এক নেশায়। আর ঠিক সেই পাগলামো নিয়ে তিনি সরাসরি একটি ফ্যাক্টরির ভেতরে ঢুকে পড়েন এবং এক পৈশাচিক নির্দয় যুদ্ধের সূচনা করে দেন। আমার দৃঢ় বিশ্বাস এই আখ্যানভাগ তোমাদের দারুণভাবে টানবে। তাই আর কোনো মুহূর্ত অপচয় না করে আমরা সরাসরি মূল কাহিনীর গভীরে ডুব দিই, যেখানে এই মরণপণ লড়াইয়ের সূত্রপাত ঘটেছিল। সময়টা ছিল ঠিক 2 মাস আগেকার। গল্পের প্রারম্ভেই আমরা দক্ষিণ কোরিয়ার একটি শান্ত ছিমছাম শহর দেখতে পাই। সেই শহরের একটি ভ্যানের মধ্যে অবস্থান করছিলেন অ্যাঞ্জেলিনা হোয়াইট, পেশায় যিনি একজন অনুসন্ধানী সাংবাদিক। তাকে স্বামী নাভিনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে দেখা যায়। অ্যাঞ্জেলিনা গত কয়েকদিন ধরেই শহর থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়া শিশুদের আসল রহস্য ভেদ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছিল এই যে শহর থেকে একটার পর একটা শিশু নিখোঁজ হয়ে যাচ্ছিল, যা স্পষ্টতই কোনো গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছিল। তার স্বামী বারবার তাকে বাড়ি ফিরে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছিলেন, কিন্তু অ্যাঞ্জেলিনা তার প্রতিবেদক সত্তার দায়বোধ থেকে এক চুলও বিচ্যুত হতে রাজি ছিলেন না। নিজের সংগৃহীত তথ্যের সূত্র ধরে এক পর্যায়ে তিনি এসে উপস্থিত হন একটি নির্জন ফ্যাক্টরির সামনে। ভেতরে প্রবেশ করে তিনি যখন সিকিউরিটি কক্ষটি দেখতে পান, অ্যাঞ্জেলিনা আর কোনো রকম কৌশল না করে সরাসরি বদমাশদের ওপর হামলা চালিয়ে বসলেন। কিন্তু ততক্ষণে সেখানে দলে দলে আরও দুর্বৃত্ত জড়ো হয়ে গেছে। অ্যাঞ্জেলিনা একা নারী হয়েও তাদের পুরো বাহিনীর বিরুদ্ধে আক্রমণাত্মক লড়াই চালিয়ে যেতে থাকেন। ঠিক তখন একটি ছোট্ট শিশু সেখানে লুকিয়ে থেকে পুরো ঘটনাটি দেখছিল। অ্যাঞ্জেলিনা শিশুটিকে সেই ভয়াল জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর ছিলেন। তিনি সেই সব গুন্ডাদের একের পর এক ধরে ধরে এমন বেদম প্রহার করতে থাকলেন যে তাদের শরীরের হাড়গোড় পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার মতো অবস্থা। ঠিক সেই রক্তাক্ত মুহূর্তে সেখানে আবির্ভাব ঘটে ইকো নামক এক ব্যক্তিত্বের। সে হচ্ছে এক ভয়াল, চূড়ান্ত বিপজ্জনক প্রকৃতির খলনায়ক। এই নারকীয় ভিলেন সেই নিষ্পাপ শিশুটিকে কোনো রকম দ্বিধা না করে ঠান্ডা মাথায় হত্যা করে ফেলে। এই অমানবিক দৃশ্য দেখে অ্যাঞ্জেলিনার ভেতরকার আগুন জ্বলে ওঠে। তিনি নিদারুণ ক্রোধে ফেটে পড়েন। ঠিক তখনই সেই স্থানে গুন্ডাদের দলপতি বাস এসে হাজির হয়। আর অ্যাঞ্জেলিনার এই দুঃসাহস দেখে সেও প্রচণ্ড রেগে তেতে ওঠে। সে ইকোকে কঠোর আদেশ দেয় যে এখানেই যেন অ্যাঞ্জেলিনার জীবনাবসান ঘটিয়ে দেওয়া হয়। আর তার মনিবের সেই হুকুম পালন করতেই ইকো নির্মমভাবে সেখানেই অ্যাঞ্জেলিনাকে খুন করে ফেলে। এরপর সময়ের চাকা গড়িয়ে যায়। 2 মাস পেরিয়ে যায় নিমেষে। সেই একই শহরে আমরা এবার দেখতে পাই ওয়াং নাম্নী এক দৃষ্টি প্রতিবন্ধী মানুষকে। তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য বহু দূরের চীন থেকে তার আদরের কন্যা রেনি এসে পৌঁছায়। ওয়াং তার এই মেয়েটিকে নিজের সমগ্র প্রাণ উজাড় করে ভালোবাসে। ওয়াং রেনিকে বিশ্রাম নেওয়ার, ঘুমাতে যাওয়ার জন্য বললেও মেয়েটি বাবার কাজ নিজের চোখে প্রত্যক্ষ করার জন্য একরোখা জেদ ধরে বসে। তারপর তারা দুজনে মিলে একটি রেস্তোরাঁর রান্নাঘরে প্লাম্বিংয়ের কাজ করতে আরম্ভ করে। রেনি হাতে ক্যামেরা তুলে নিয়ে একটি ব্লগ ভিডিও নির্মাণ করছিল, আর সেই ফাঁকে ফাঁকে বাবার কাজে সহায়তাও করে যাচ্ছিল। এখানে একটা বিষয় জেনে রাখা জরুরি যে ওয়াং কিন্তু আসলে ছিলেন একজন অত্যন্ত দক্ষ উচ্চস্তরের মার্শাল আর্টিস্ট। আর তার সেই পুরনো জীবনের অন্ধকারাচ্ছন্ন অতীত সম্পর্কে কারও কোনো রকম ধারণা ছিল না। নিজের স্ত্রীর মৃত্যুর পর আমাদের কেন্দ্রীয় চরিত্র ওয়াং তার সমগ্র জীবনটাই বদলে ফেলেছিল। কাজ শেষ করে যখন তারা বের হওয়ার উপক্রম করছিল, ঠিক সেই মুহূর্তে কিছু বখাটে গুন্ডা সেই রেস্তোরাঁতে এসে তাণ্ডব ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে শুরু করে। তখন রেনি তার বাবাকে বলে এসব গুন্ডাদের উপযুক্ত শিক্ষা দেওয়া উচিত, কিন্তু ওয়াং কোনো প্রকার ঝামেলায় জড়াতে মোটেই আগ্রহী নয়। এরপর রেনি বলে যে আমি আর চীনে ফিরে যেতে চাই না, আমি তোমার সঙ্গেই এখানে থাকতে চাই। কিন্তু ওয়াং তাতে রাজি হয় না। অন্যদিকে নাভিন, যে কিনা আমাদের এই গল্পের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র, তাকে দ্বিতীয় নায়কও বলতে পারো, সে সেই শহরে এসে পৌঁছায়।
এবং লেরি নাম্নী এক নারীর সঙ্গে সাক্ষাৎ করে। নাভিন তাকে জানায় যে তার 30 জন ছোট মেয়ের প্রয়োজন। এই অদ্ভুত চাহিদা শুনে লেরি হতবাক হয়ে যায় এবং জানায় যে এর জন্য অনেক টাকার প্রয়োজন হবে। নাভিন তাতে অকপটে রাজি হয়ে যায়, কিন্তু সে লেরির সঙ্গে সরাসরি দেখা করতে চায়। লেডি তাকে পরবর্তী দিন একটি ক্লাবে দেখা করার কথা বলে। ওদিকে নায়ক ওয়াং খবরের প্রতিবেদন দেখতে পায় যে তাদের এলাকায় বহু সংখ্যক বাচ্চা নিখোঁজ হয়ে চলেছে, কিন্তু পুলিশ বাহিনী এ ব্যাপারে কোনো কার্যকর সাহায্য করছে না। তখন ওয়াং রেনিকে আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট শেখার পরামর্শ দেয়, কিন্তু বাবার উপর চটে থাকায় রেনি এই প্রস্তাবে ভীষণভাবে বিরক্তি প্রকাশ করছিল। রাতের অন্ধকারে নাভিন অ্যাঞ্জেলিনার ব্যবহৃত গাড়ি থেকে তার গবেষণার গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো উদ্ধার করার পরিকল্পনা করে। সে তার হারিয়ে যাওয়া স্ত্রীকে খুঁজে পাওয়ার জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছিল। পরের দিন নায়ক এবং রেনি চুল কাটানোর জন্য একটি পার্লারে যায়। বাবার ক্রমাগত শাসন এবং নিয়ন্ত্রণে বিরক্ত হয়ে রেনি সেখান থেকে রাগতার স্বরে বেরিয়ে যায় এবং বলে, তুমি আমাকে মোটেও ভালোবাসো না। দোকানেরই এক কর্মচারী মেয়ে তখন রেনিকে আনতে যায়, আর অন্য প্রান্তে নায়ককে দোকানে বসিয়ে রাখা হয়। রেনি হাঁটতে হাঁটতে কিছু দূর এগিয়ে যায়, আর ঠিক সেখানেই ঘটে যায় এক ভয়ানক বিপর্যয়। টম নামের এক আহত ছেলে এসে রেনির কাছে সাহায্য প্রার্থনা করে। সে জানায় যে তার বোন গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছে, আর এই বলেই সে সাহায্য চায়। সরল মনে রেনি দ্রুত তাকে সহায়তা করার জন্য এগিয়ে যায়। অন্যদিকে পার্লারের মেয়েটি ফিরে এসে ম্যানেজারকে জানায় যে রেনিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নায়ক তৎক্ষণাৎ তাকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু ততক্ষণে কিছু দুর্বৃত্ত রেনিকে ধরে একটি ট্রাকে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছিল। নায়ক ছুটে এসে টমকে একটি ভ্যানে ওঠার দৃশ্য দেখতে পায় এবং তার মনে দৃঢ় সন্দেহ জাগে যে এরা পাচারকারী দলের সদস্য। ওয়াং প্রাণপণ দৌড়ে সেখানে গিয়ে পৌঁছায় এবং ট্রাকের ইঞ্জিনের চাবি খুলে দূরে ছুঁড়ে ফেলে দেয়। ট্রাক থেকে তখন হ্যারি নামের এক বিশাল দেহী গুন্ডা আমাদের নায়ক ওয়াংয়ের সঙ্গে লড়াই করতে নেমে আসে। দর্শক হিসেবে আমরা দেখতেই পাচ্ছি হ্যারি ছিল ভীষণ রকমের শক্তিশালী এক জানোয়ার। ওয়াং তার মার্শাল আর্টসের সমস্ত কৌশল খাটিয়ে লড়াই চালিয়ে যেতে থাকে। ট্রাকের ভেতরে সে রেনিকে সম্পূর্ণ অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। ঠিক তখনই হ্যারি ফিরে এসে আবার ওয়াংকে ভয়ানক আক্রমণ করে বসে, আর ট্রাকটিকে ধাক্কা মেরে রেলিং পর্যন্ত দুমড়ে মুচড়ে ওয়াংকে নিচে ফেলে দেয়। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো হ্যারির শক্তি ঠিক কতটা ভয়াবহ পর্যায়ের ছিল। ওয়াংকে সেখানকার মাটিতে ফেলে রেখে তারা আবার ট্রাক নিয়ে পালাতে শুরু করে। ওয়াং ধরাশায়ী হয়েও দমে না, আবার পেছনে দৌড়াতে আরম্ভ করে। রেনির যখন জ্ঞান ফেরে হ্যারি তাকে উল্টো করে ঝুলিয়ে ওয়াংকে দেখিয়ে উপহাস করতে থাকে, আর ঠিক সেই মুহূর্তেই একটি গাড়ি প্রচণ্ড বেগে এসে ওয়াংকে সজোরে ধাক্কা দেয়। চরমভাবে আহত হওয়া সত্ত্বেও ওয়াং কোনো প্রকারে আবার উঠে দাঁড়ায়, কিন্তু ট্রাকটিকে তখন দৃষ্টির আড়ালে চলে যেতে দেখে। এরপর ওয়াং সরাসরি পুলিশ স্টেশনে গিয়ে চয় নামের একজন অফিসারের সঙ্গে দেখা করে। যেহেতু ওয়াং দৃষ্টি প্রতিবন্ধী, তাই সে একটি কাগজে লিখে চয়কে ট্রাকের নম্বর এবং তার মেয়ে কিডন্যাপ হওয়ার যাবতীয় তথ্য জানিয়ে দেয়, আর সিসিটিভি ফুটেজের মাধ্যমেই সে পুরো ঘটনা খুঁজে বের করতে চায়। চয়ের ঊর্ধ্বতন অফিসার অ্যাডাম তাকে সাহায্য করতে এগিয়ে এলেও থানার চিফ ল্যাং তাতে ভীষণ বাধা প্রদান করে। ল্যাং পরিষ্কার ভাষায় জানিয়ে দেয় যে পুলিশ শুধুমাত্র তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী কাজ করে, অন্যদের কথায় কোনো তদন্ত চালাবে না। ওয়াংকে তখন সেখান থেকে চলে যাওয়ার জন্য বলা হয়। এই মুহূর্তে আমরাও ওয়াংয়ের মতো উপলব্ধি করি যে এখানকার পুলিশ বাহিনীও যেন আমাদের পরিচিত অকর্মণ্য পুলিশেরই প্রতিরূপ, কোনো কাজেরই নয়। ওয়াং থানার দেয়ালে নিখোঁজ হওয়া অন্যান্য শিশুদের পোস্টার দেখতে পায়। অন্যদিকে রেনিকে একটি রুদ্ধশ্বাস ঘরে অন্য আরও বহু শিশুর সঙ্গে বন্দী করে রাখা হয়েছিল। ততক্ষণে ওয়াং নিজের বাসস্থানে ফিরে এসে নিজের শরীরের গভীর ক্ষতগুলো পরিষ্কার করতে শুরু করে। অপরদিকে অ্যাডাম থানায় বসে ওয়াং সম্পর্কে বিস্তারিত তথ্য বের করার চেষ্টা করে, কিন্তু আশ্চর্যজনকভাবে সে ওয়াংয়ের কোনো রেকর্ডই খুঁজে পায় না। সে কোথা থেকে এসেছে, তার পরিচয়টাই বাকি কিছুই অজানা থেকে যায়। অন্যদিকে ওয়াং তার ক্ষতস্থান ধোয়ার সময় ঘটনাগুলোর পুনরাবৃত্তি মনের মধ্যে করতে চেষ্টা করছিল। তখনই তার মনে পড়ে যায় ট্রাকের ভেতরে সে একটি ফাইট ক্লাবের বিল দেখেছিল, যার প্রতীকচিহ্ন বা লোগোটি তার স্মৃতিতে গেঁথেছিল। এরপর আমরা একটি ফাইট ক্লাবে দুই মুষ্টিযোদ্ধাকে লড়াইরত দেখতে পাই। ওয়াং সেই ক্লাবে প্রবেশ করে সবকিছু নিজের তীক্ষ্ণ পর্যবেক্ষণে রাখে। সে দেখতে পায় নাভিন এবং লেডি ভেতরের দিকে প্রবেশ করছে। সে লেডিকে আগে থেকেই চিনত। নাভিন লেডির সহায়তায় হ্যারির কাছে যায়। হ্যারি তখন নাভিনকে ভালোভাবে তল্লাশি করে, যদিও নাভিন আগে থেকেই তার শরীরে গোপন ক্যামেরা লাগিয়ে রেখেছিল। নাভিন হ্যারির পিতা এবং উক্ত ক্লাবের মালিক সঙ্গের সঙ্গে সাক্ষাৎ করে। প্রকৃতপক্ষে তারা বাচ্চা মেয়েদের কিডন্যাপ করে বিক্রি করত। নাভিন জানায় ধনী ব্যক্তিদের আমোদ প্রমোদের আসরের জন্য তার 30 জন মেয়ে দরকার, আর নাভিন এই কাজের জন্য 3 গুণ মূল্য প্রস্তাব দেয়। এই লোভনীয় অফার শুনে সং বেশ অবাক হয়, আর নাভিন ততক্ষণে নিজের লুকানো ক্যামেরায় পুরো কথোপকথন রেকর্ড করে চলছিল। সে আরও জানায় মেয়েদের সে নিজ হাতে পছন্দ করবে, কারণ তার একান্ত সুন্দরী মেয়ে চাই। এই অতিরিক্ত চাহিদা শুনে সং তাকে সোজাসুজি হুমকি দেয়, কারণ সং এর সন্দেহ জাগে নাভিন হয়তো পুলিশের কোনো গুপ্তচর। তার সন্দেহের প্রধান কারণ ছিল নাভিন মাত্রাতিরিক্ত চাপ সৃষ্টি করছিল, কিন্তু নাভিন অসম্ভব চতুরতার সঙ্গে পরিস্থিতি সামলে ফেলে তাকে ম্যানেজ করে নেয়। সে বলে, আমরা একটা বিজনেস করতে যাচ্ছি, আমি বাণিজ্যের উদ্দেশ্যেই এখানে এসেছি, আর যদি তোমার বিশ্বাস না হয়, আমার উপর আস্থা না থাকে, তাহলে ঠিক আছে, আমি এখনই চলে যাচ্ছি। এই বলে সে উঠে দাঁড়াতেই সং-এর মনে হওয়া সন্দেহ দূরীভূত হয় এবং তারা সবাই মিলে পানীয় গ্রহণ করতে থাকে। ততক্ষণে ওয়াং ভেতরে ঢোকার চেষ্টা করলে গুন্ডারা তাকে আটকে দেয়। সেখানে লেরিও তাকে বাধা প্রদান করে। ওয়াং তখন লেরিকে রেনির ছবি দেখিয়ে তার সম্পর্কে তথ্য জানতে চায়।
কিন্তু লেরি তাকে আক্রমণ করলে ওয়াং তাকে এবং বাকি সব গুন্ডাকে একাই প্রচণ্ড পেটাতে আরম্ভ করে। ওয়াং আবারও লেরিকে জিজ্ঞাসাবাদ করে জানতে চায় রেনি কোথায়। তখন লেরি নিচে অবস্থানরত সব দুর্বৃত্তকে ওয়াংকে শেষ করে দেওয়ার নির্দেশ দেয়। অন্য প্রান্তে শমের মন হয় যে এই সমস্ত কিছু নাভিনেরই কুকীর্তি। সে নাভিনকে মেরে ফেলার হুকুম দিলে নাভিন গুন্ডাদের সঙ্গে ভয়ানক হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ওদিকে ওয়াং গুন্ডাদের ছোড়া বোতলের আঘাত থেকে নিজেকে রক্ষা করছিল। তারপর নিচে নেমে এসে সে সব দুর্বৃত্তের বিরুদ্ধে একক লড়াই চালিয়ে যেতে থাকে। অপরদিকে সে লেরিকে ধরার জন্য অগ্রসর হয়। যখন সে লেরিকে ধরে প্রহার করতে যায় ঠিক তখনই দুজন পেশাদার বক্সার সেখানে উপস্থিত হয়। আর তারপর কি, ওয়াং একাই সেই দুই পালোয়ানের সঙ্গে লড়াই জুড়ে দেয়। ওয়াং একটি ভারী হাতুড়ি হাতে তুলে নিয়ে গুন্ডাদের হাড়গোড় ভাঙতে থাকে, আর এভাবেই সব বদমাশকে মেরে লেরিকেও আহত করে ফেলে। অন্যদিকে নাভিনও সমস্ত গুন্ডাকে ছিটকে দিয়ে বেরিয়ে আসে। সামনাসামনি সে লেডিকে দেখতে পেয়ে তাকে উপরতলা থেকে এক ধাক্কায় নিচে ফেলে দেয়। আর এখানেই ওয়াং এবং নাভিনের প্রথম মুখোমুখি সাক্ষাৎ হয়। নাভিন ভেতরে ঢুকে ক্যামেরা রুমের সব ফুটেজ কপি করতে ব্যস্ত ছিল। ঠিক সেই সময় ওয়াং নাভিনের উপর আক্রমণ করে বসে। দুজনের মধ্যে তীব্র লড়াই বেঁধে যায়। যেহেতু দুজনেই মার্শাল আর্টে পারদর্শী, তাই তারা পরস্পরকে বেশ বাজেভাবে আহত করতে থাকে। এক পর্যায়ে নাভিন ওয়াংয়ের পোষা প্রাণী রিয়ানের ছবি দেখতে পায়। নাভিন তখন বলে, আমি সেই পক্ষের লোক নই, আমি গুন্ডাদের দলের নই, আমার সঙ্গে তোমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। আমিও বাচ্চাদের খুঁজছি, আর আমার মনে হচ্ছে তুমিও আমার মতোই একজন, তুমিও বাচ্চাদের খুঁজছ। এই কথা শুনে ওয়াং থেমে যায়। এরপর তারা দুজনে মিলে সিদ্ধান্ত নেয় যে তারা এই শিশুদের খুঁজে বের করবেই এবং তাদের প্রকৃত মা বাবার কোলে ফিরিয়ে দেবে। ততক্ষণে শং লেরিকে তার নিজস্ব বলয়ের মধ্যে নিয়ে আসে। লেরিকে প্রচণ্ড পেটানো হয় এবং একেবারে ভেঙে চুরমার করে ফেলা হয়, কারণ শং এর দৃঢ় বিশ্বাস লেরি নাভিনকে সব গোপন তথ্য ফাঁস করে দিয়েছে। এরপর শং টমকে সেখানে নিয়ে আসে, আর আমরা এই দৃশ্যে বুঝতে পারি টম হলো লেরিরই সন্তান। আর টমের সম্মুখেই লেরিকে এমন নৃশংসভাবে প্রহার করা হয় যে তার অবস্থা চরম শোচনীয় হয়ে পড়ে। এরপর টমকেও সেখানে বন্দি করে ফেলা হয়। তখন রেনি টমের কাছে এসে বলে, আমি তোমাকে সাহায্য করতে গিয়েছিলাম, আর তুমি আমাকে এখানে ফাঁসিয়ে দিলে। তখন টম জবাব দেয় যে তোমাদের মতো মানুষরা শুধু ভালো সাজার ভান করে। এরপর তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। তখনই গুন্ডারা এসে রেনিকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে ফুটেজ দেখে ওয়াং নিশ্চিত হয় যে হ্যারি হলো পাচারকারী দলের লোক আর শং হলো তাদের মূল চক্রী। ওয়াং অ্যাঞ্জেলিনার রেখে যাওয়া গবেষণা থেকে বুঝতে পারে কিডন্যাপ করার সময় সাউন্ড প্রুফ বরফের ট্রাক ব্যবহার করা হতো। নাভিন জানায় অ্যাঞ্জেলিনা তার স্ত্রী এবং এই গবেষণা করতে গিয়েই সে চিরতরে উধাও হয়ে গেছে, আর সে তাকে খুঁজছে। এরপর তারা দুজন একসঙ্গে মিলে সেই বরফের ফ্যাক্টরিতে সরাসরি হানা দেয়। তারা ফ্যাক্টরির মূল প্রাঙ্গণে পৌঁছে বুঝতে পারে এই ট্রাকগুলোই ব্যবহার করে বাচ্চাদের অপহরণ করে আনা হতো। আমাদের দুই অভিযাত্রী ওয়াং ও নাভিন একজোটে গুন্ডাদের পেটাতে শুরু করে। হ্যারি এসে নাভিনকে আক্রমণ করে। তারা দুজনে মিলে গুন্ডাদের মারতে থাকে, ফ্যাক্টরির সংখ্যান ভেদ করে। হ্যারি হাতুড়ি হাতে ভয়ঙ্কর এক লড়াই শুরু করে দেয়। সে প্রায় দুই নায়ককেই একাই পর্যুদস্ত করতে থাকে। ওয়াংকে একটি ঘুষি মেরে নিচে ফেলে দেওয়া হয়। নিচে পড়ে যাওয়ার পর ওয়াং সেখানে রেনির রক্তে ভেজা জ্যাকেটটা দেখতে পায় আর মনে করে তার মেয়ে আর বেঁচে নেই। এই প্রচণ্ড শোক আর ক্রোধ নিয়ে ওয়াং উপরে ফিরে আসে আর আক্রোশে ফেটে পড়ে হ্যারির সঙ্গে পৈশাচিক লড়াই চালাতে থাকে। সে হ্যারিকে এমন পেটায় যে দানবটি প্রায় মরার মতো অবস্থায় অজ্ঞান হয়ে যায়। ওয়াং যখন তাকে শেষ করে দিতে যাচ্ছিল, নাভিন তাকে বাধা দিয়ে জানায় রেনি এখনও বেঁচে রয়েছে। তারা শংকে ধরে ফেলে। ওদিকে দৃশ্যপটে তাদের মূল হোতা চ্যাটকে দেখানো হয়। তার গর্ভবতী স্ত্রীর সঙ্গে আনন্দক্ষণ সময় কাটাচ্ছিল। চ্যাট বাইরে এলে পুলিশ স্টেশনের চিফের ফোন আসে। চ্যাট জানতে পারে রেনির বাবা ওয়াং আর একজন মিলে তাদের ফ্যাক্টরিতে হামলা চালিয়েছে এবং সেখানকার সবাইকে তারা ঘায়েল করে ফেলেছে। এরপর চ্যাট তার শ্বশুর লের সঙ্গে যোগাযোগ করে, যিনি ছিলেন আরও বড় মাপের এক মাফিয়া ডন। চ্যাট পুরো ব্যাপারটি বিস্তারিতভাবে বোঝায়। লিঙ্ক সব শুনে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেয়। ওয়াং শংকে টর্চার করছিল। নাভিন তাকে বাধা দেয় যাতে আগে জরুরি তথ্য বের করে নেওয়া যায়। শং তখন বলে, তোমাদেরই মতো একজন সাংবাদিক আমার পেছনে লেগেছিল, তারপর আমি যা ব্যবস্থা নিয়েছি তা তোমরা কল্পনাও করতে পারবে না। নাভিন তখন এঞ্জেলার ছবি দেখিয়ে জানতে চায় ওর সঙ্গে কী ঘটেছিল। শং নীরব থাকে। নাভিন তখন তাকে ইলেকট্রিক শক দিতে শুরু করে। বাধ্য হয়ে শং স্বীকার করে যে বাকি সব বাচ্চাদের সঙ্গে সেই রিপোর্টারকেও স্ন্যাকপিট ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তারপর কি ঘটেছে সে নিজেও কিছু জানে না। এরপর দেখা যায় স্ন্যাকপিট ফ্যাক্টরির ভেতর রেনি অন্য বাচ্চাদের একত্রিত করে পালানোর পথ খুঁজছিল। ততক্ষণে শং ফ্যাক্টরি থেকে পালানোর সময় ইকো তাকে তীর ছুঁড়ে সরাসরি হত্যা করে। এরপর চ্যাট ও ইকো সেখানে আসে। চ্যাট বুঝতে পারে শং বেইমানি করেছে এবং সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিয়েছে। ওয়াং ও নাভিন স্ন্যাকপিট ফ্যাক্টরির সামনে এসে পৌঁছায়, যেটা পুরো শহরের একেবারে কেন্দ্রস্থলে ছিল। আর সেখানে তারা আইস ট্রাক দেখতে পায়, যা দেখে তারা নিশ্চিত হয় যে বাচ্চাদের এই জায়গাতেই রাখা হয়েছে। শিশুদের উদ্ধারের জন্য তারা প্রবেশের পথ খুঁজতে থাকে। রেনি একটি স্টিলের পাত দিয়ে জানালা কাটার চেষ্টা করার সময় এক গুন্ডা তাকে দেখে ফেলে। সেই গুন্ডা তাকে আটকাতে এলে রেনি অসম সাহস দেখিয়ে তার গলায় আঘাত করে কেটে ফেলে এবং বাচ্চাদের নিয়ে বের হওয়ার চেষ্টা করে। মানে যেমন বাপ তেমনই বেটি। রেনির সাহসিকতার প্রশংসা এখানে না করলেই নয়। ততক্ষণেই পেছনের গোপন পথ দিয়ে ওয়াং আর নাভিন ভেতরে ঢুকে পড়ে, আর নাভিন লাইভ সম্প্রচারে গিয়ে এই পুরো ভবন সম্পর্কিত সমস্ত তথ্য ফাঁস করে দেয়।
এতে গোটা শহর জেনে যায় যে কোথায় বাচ্চাদের বন্দি করে রাখা হয়েছে। উপর থেকে বাচ্চাদের আওয়াজ পেয়ে তারা দুজন উপরের দিকে ছুটতে থাকে, আর উপরে রেনির পেছনে তখন গুন্ডার দল দৌড়াচ্ছিল। এই লাইভ সম্প্রচার সমগ্র দেশে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। থানা থেকে তখন অ্যাডাম এই ঘটনা দেখতে পায়। ফ্যাক্টরিতে তখন ওয়াং আর নাভিন গুন্ডাদের সাথে ভয়াবহ যুদ্ধে লিপ্ত ছিল। ততক্ষণে গুন্ডারা রেনিকে ধরে ফেলে এবং তাকে আহত করে। ওয়াং ছুটে এসে তাকে উদ্ধার করে, আর রেনি তার বাবার সঙ্গে আবার মিলিত হয় এবং দূরে সরে যাওয়ার জন্য সে তার বাবার কাছে ক্ষমা প্রার্থনা করে। নাভিন তখন তাদের চলে যেতে বলে, কিন্তু রেনি জানায় যে উপরে আরও অনেক বাচ্চা আটকা পড়ে আছে, তাদের সাহায্য না করে চলে যাওয়া ঠিক হবে না। নাভিন তখন আশ্বস্ত করে বলে, তোমরা যাও, আমি একাই সবকিছু সামলে নিচ্ছি। তারপর তারা ধীরে ধীরে বের হতে থাকে। ততক্ষণে ফ্যাক্টরির বাইরে উত্তেজিত সাধারণ জনতা ভিড় জমিয়েছে, আর পুলিশ তাদের আটকানোর চেষ্টা করছিল। হঠাৎ পুলিশ চিফ সেখানে পৌঁছে পুলিশদের বাধা দিয়ে বলে, এসবই গুজব, এগুলো বিশ্বাস করার মতো কিছু নয়, সবাইকে এখান থেকে সরিয়ে দাও। ঠিক তখনই গুন্ডাদের এক বিরাট দল সেখানে এসে হাজির হয়, আর পুলিশ চিফ নিজে গুন্ডাদের ভেতরে ঢোকার জন্য পথ ছেড়ে দেয়। ভাবতেই অবাক লাগে, পুলিশের ভূমিকা দেখছো তো। যাই হোক, তখন অ্যাডাম এবং সাধারণ মানুষ চরম উত্তেজিত হয়ে ওঠে। ওয়াং আর রেনি দেখতে পায় দুর্বৃত্তরা ভেতরে ঢুকছে, আর তারা বুঝতে পারে এখন নাভিনের সাহায্য দরকার। ওয়াং আর রেনি মোটর বাইকে চড়ে আবার ফ্যাক্টরিতে ঢুকে পড়ে, আর নাভিন বাচ্চাদের নিয়ে বেরোনোর সময় গুন্ডাদের কবলে পড়ে যায়। ওয়াং আর রেনি সেখানে পৌঁছে তাকে বাঁচায়। তিনজন একত্রে গুন্ডাদের পেটাতে শুরু করে। রেনি তখন বাচ্চাদের নিরাপদ জায়গায় পৌঁছানোর তদারকি করছিল, আর তখন দড়ির সাহায্যে বাচ্চাদের নিচে নামানোর চেষ্টা চলছিল। অন্যদিকে বাইরের জনতা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে, কারণ তারা বাচ্চাদের অবস্থা স্বচক্ষে দেখেও উপেক্ষা করছিল। তখন অ্যাডাম ও অন্যান্য পুলিশ অফিসার চিফের নির্দেশ অমান্য করে এগিয়ে আসে, আর চিফ টের পায় যে তার দিন শেষ হয়ে আসছে। ওদিকে ওয়াং আর নাভিন গুন্ডাদের আটকানোর জন্য লড়াই চালিয়ে যায়। সব বাচ্চা নিচে নামতে শুরু করে। টম যখন নামছিল, একটি গুন্ডা তাকে ধরে নিচে ফেলে দিতে উদ্যত হলে অ্যাডাম তৎক্ষণাৎ গুলি চালিয়ে সেই গুন্ডাকে হত্যা করে। অপরদিকে পুলিশ অফিসাররা ভেতরে ঢুকে সবাইকে গ্রেপ্তার করে। নাভিন সেখানে অ্যাডামকে অ্যাঞ্জেলিনার বিষয়ে জিজ্ঞেস করলে অ্যাডাম দুঃখের সঙ্গে জানায় যে অ্যাঞ্জেলিনার কোনো সন্ধান এখনও মেলেনি। খবরের শিরোনামে চ্যাটের নাম চলে আসে, কারণ প্রমাণ হয় সেই এই পুরো বিল্ডিংয়ের প্রকৃত মালিক। চ্যাট তার পার্টনার পুলিশ চিফের সঙ্গে দেখা করে। সেখানে সবাই ব্যর্থতার দায়ে চ্যাটের ওপর প্রচণ্ড চটে যায় এবং বলে, তুমিই পুরো মিশন ফেল করেছ, এই ব্যর্থতার জন্য তোমারই গ্রেপ্তার হওয়া উচিত ছিল, তোমার কারণেই আমরা সকলে ফেসে গেলাম। তখন উপস্থিত একজন লোক চ্যাটকে নির্বোধ বলে আঙুল তুলে তিরস্কার করল। এই অপমানে চ্যাট রাগে পাগল প্রায় হয়ে যায়। সে সেই লোকের আঙুল কামড়ে ছিঁড়ে ফেলে এবং সবার উপর হামলে পড়ে। সে পুরো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। চিফ, তার শ্বশুর, কাউকেই সে গ্রাহ্য করে না, সবাইকে নৃশংসভাবে খুন করে ফেলে। পেছন থেকে হঠাৎ একটি লোক তার উপর আক্রমণ চালালে চ্যাট প্রচণ্ড এক ধাক্কায় তাকেও মেরে ফেলে। কিন্তু তারপরই ভয়াবহ সত্য উদ্ঘাটিত হয়। পেছনে ফিরে সে দেখতে পায় এ তো তার নিজের অন্তঃসত্ত্বা স্ত্রী এভা। চ্যাট শুধু তার স্ত্রীকেই নয়, গর্ভস্থ তার নিজের সন্তানকেও নির্মমভাবে হত্যা করেছে। এই উপলব্ধিতে তার মানসিক অবস্থা সম্পূর্ণ ভেঙে যায়, আর এই সর্বনাশের দায় সে ওয়াং আর নাভিনের ওপর চাপাতে থাকে। অন্যদিকে পুলিশ স্টেশন থেকে বাচ্চাদের তাদের মা বাবার কোলে ফিরিয়ে দেওয়া হয়। অ্যাডাম ওয়াংকে বলে যে আপনি নিজেকে রক্ষা করতে গিয়ে অনেককে মেরেছেন, তবুও আজকের রাতটা আপনাকে নিয়ম অনুযায়ী জেরেই কাটাতে হবে, কিন্তু আমি কাল সকালেই আপনার জামিনের ব্যবস্থা করব। ওয়াং তাতে সম্মত হয়। রেনি তার বাবাকে কাছে পেয়ে ভীষণ আনন্দিত। ওদিকে হ্যারির জ্ঞান ফেরে। সে ধ্বংসস্তূপ থেকে হেঁটে বেরিয়ে এসে তার বাবা সং-এর প্রাণহীন দেহ দেখে মর্মান্তিক কান্নায় ভেঙে পড়ে। জেলখানায় ওয়াং নাভিনের সঙ্গে সাক্ষাৎ করে। নাভিন ওয়াংয়ের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে, কিন্তু নিজের স্ত্রীকে বাঁচাতে না পারার চরম ব্যর্থতা তাকে মানসিকভাবে ভেঙে দেয়। ঠিক তখনই নৃশংস ভিলেন ইকো থানায় তাণ্ডব চালায়, পুলিশদের হত্যা করতে থাকে। নিজের ধারালো তীর দিয়ে সে সবাইকে খুন করে এবং পুরো স্টেশনের আলো বন্ধ করে দেয়। অ্যাডাম আর চয় প্রথমে মনে করে লাইন কেটে গেছে। চয় পরীক্ষা করতে নিচে গেলে ইকোকে তাকে মারাত্মকভাবে আহত করে ফেলে। ইকো ছিল খুব দ্রুতগামী এবং চূড়ান্ত নিষ্ঠুর। অ্যাডাম মূলত তার বিশেষ স্কিল সম্পর্কে জানত। ইকো বর্বর পদ্ধতিতে সবাইকে হত্যা করতে থাকে। তাদের আর্তনাদ শুনে অ্যাডাম বাকিদের লুকিয়ে পড়তে বলে। অন্য প্রান্তে জেলখানায় ওয়াং আর নাভিন পালানোর চেষ্টা করে। ইকো যখন অফিসারদের মারছিল, অ্যাডাম কোনো মতে তাকে বন্দুকের মুখে নিয়ে আসে, কিন্তু চ্যাট আবার ফিরে এসে অ্যাডামের উপর আক্রমণ করে তাকে রক্তাক্ত করে। তারপর তারা নিচে নেমে দেখে নাভিন আর ওয়াং ইতিমধ্যেই পালিয়ে গেছে। এটা তাদের আরও বেশি উত্তেজিত করে তোলে। ওয়াং আর নাভিন রেনি আর টমকে নিয়ে নিচে নেমে আসে, আর তাদের সামনেই দাঁড়িয়ে থাকে চ্যাট আর ইকো। চ্যাট হুঙ্কার দিয়ে এগিয়ে আসে, আর তখনই তার মনের সব জমে থাকা ক্ষোভ উকড়ে দেয়। সে তার স্ত্রীকে হারিয়েছে, সন্তান সমেত, আর এই পুরো ধ্বংসযজ্ঞের জন্য সে ওয়াং আর নাভিনকে সম্পূর্ণ দায়ী করে। চ্যাট যখন তাদের হত্যা করতে আসে, তখন চয় ইকোকে পা টেনে ধরে। রাগে ফেটে পড়ে ইকো নির্দয়ভাবে চয়ের হাত কেটে ফেলে। ওয়াং ইকোকে আটকে দেয়। এরপর এই চার চরিত্রের মধ্যে ভয়াবহ তীব্র লড়াই শুরু হয়ে যায়। নাভিন তাদের সরিয়ে দেয়। এখানে যে ইন্টেন্স ফাইট হয় তা ভাষায় ব্যাখ্যা করে বোঝানো সম্ভব নয়। তোমরা যদি আসল মুভিটি দেখো, তাহলে হলিউডি অ্যাকশনের আসল স্বাদ পাবে। ঠিক তখনই হ্যারি ধেয়ে আসে এবং চ্যাটকে জোরে থাকড়ে ধাক্কা দেয়। হ্যারি তার বাবার হত্যার বদলা চায়। হ্যারি, ওয়াং আর নাভিন সকলে মিলে মারামারি করতে থাকে। এখন মোট 5 জনের মধ্যে চূড়ান্ত সংঘর্ষ শুরু হয়, একে অপরকে রক্তাক্ত করছে।
হ্যারি নাভিন আর ইকোকে নিচে ঠেলে দেয়। নিচে পড়ে নাভিন ইকোর শরীরের তীরে তার স্ত্রী অ্যাঞ্জেলিনার আংটিটি ঝুলতে দেখে। তখন ইকো নিষ্ঠুর গর্ব ভরে জানায় যে অ্যাঞ্জেলিনাকে সে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। এই কথা শোনা মাত্র নাভিনের ভেতরকার পশু জেগে ওঠে। সে প্রচণ্ড ক্রোধে ইকোকে আক্রমণ করলে ইকো ছুরি দিয়ে নাভিনের শরীর ফোড়ে দেয়। কিন্তু চরম আহত অবস্থাতেও নাভিন সেই একই ছুরি ইকোর বুকে ঢুকিয়ে দেয়, আর এতেই উভয় ঘটনাস্থলে প্রাণ হারায়। ওয়াং এই মর্মান্তিক দৃশ্য প্রত্যক্ষ করে। চ্যাট হ্যারিকে পিটিয়ে অজ্ঞান করে দেয়। চ্যাট এবার রেনিকে হত্যা করতে উদ্যত হয়। ওয়াং দ্রুত চ্যাটকে জাপটে ধরে উপর থেকে গভীর নিচে লাফ দেয়। দুজনেই মারাত্মক আহত হয়। চ্যাট যখন ওয়াংকে শেষ করে দিতে আসে, ওয়াং উল্টো তাকে কঠিন চোট দেয়। ওয়াং রেনির দিকে এগোতে থাকে, কিন্তু চ্যাট ফিরে এসে আবারও ওয়াংকে আঘাত করতে করতে তাকে বেহুশ করে ফেলে। এরপর চ্যাট টম আর রেনিকে মেরে ফেলতে যায়, কিন্তু চ্যাটের শরীর আর সায় দিচ্ছিল না, কারণ সে নিজেই ছিল রক্তাক্ত, ভীষণভাবে জখম। একসময় সে নিজেই হাঁপিয়ে ওঠে, দুর্বল হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং সেখানেই তার মৃত্যু হয়। রেনি ফিরে এসে ওয়াংকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে, কিন্তু বুঝতে পারে সে এখনও জীবিত। 1 মাস অতিবাহিত হয়। ওয়াং নাভিন ও অ্যাঞ্জেলিনার স্মৃতির উদ্দেশ্যে গভীর শ্রদ্ধা নিবেদন করে। নিজের বন্ধুকে হারিয়ে সে শোকে মোহমান হয়ে পড়ে। তখন রেনি তার বাবার কাছে ফিরে এসে মার্শাল আর্ট শেখার প্রবল আগ্রহ প্রকাশ করে। মেয়ের এই ইচ্ছা শুনে ওয়াংয়ের মন আনন্দে ভরে ওঠে। সে রেনিকে শেখানোর প্রতিজ্ঞা করে। এরপর ওয়াং তার জীবনের ইতিহাস, তার গোপন অতীতের সমস্ত গল্প রেনির সামনে খুলে বলতে শুরু করে। আর এই আবেগঘন মুহূর্ত দিয়েই সিনেমার পর্দা থেমে যায়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। এখন আমি বিদায় নিচ্ছি। ভালো থেকো আর সুস্থ থেকো।